পুরনো গিটার। হ্যাঁ। তোমার কেনা সবথেকে পুরনো গিটারের সাথে তোমার যদি কোনো মেমোরি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও। আমি প্রথম গিটার কিনেছিলাম, সেটা খুব অখ্যাত একটা কোম্পানি, মানে খুব কম দামের একটা, অবভিয়াসলি তখন তো গিটার বাজাতে পারবো কিনা জানি না, জাস্ট ইচ্ছে হয়েছে কিনেছি। সেটা ছিল রিপন স্ট্রিট থেকে কিনেছিলাম, গিফটন বলে একটা কোম্পানি ছিল তখন কলকাতায়। হবনার এই কোম্পানিটা মোটামুটি রাজা লালবাজারে ওদের ইয়ে ছিল, দোকান ছিল, সেই অবধি আমি পৌঁছতে পারিনি, টাকা ছিল না। তো গিফটন বলে একটা কোম্পানি থেকে গিটার কিনে আমার গিটার শিক্ষা শুরু করেছিলাম। এবং একজন মাস্টারমশাই এলেন, তিনি দুদিন এসেছিলেন, তারপরে তিনি বুঝলেন আমার দ্বারা হবে না, তিনি চলে গেলেন। এবং সেই গিটারটা পড়েছিল। তারপর 6 মাস পড়ে থাকার পরে হঠাৎ একদিন আমি উনি কর্ড চার্ট দিয়ে গেছিলেন যে কিভাবে কর্ড ধরতে হবে। 6 মাস পরে হঠাৎ আমি বাজাতে গিয়ে, 6 মাস মানে অ্যাপ্রক্সিমেটলি বলছি, পুরো 6 মাস নাও হতে পারে, হঠাৎ একদিন বাজাতে গিয়ে দেখি যে আমি বাজাতে পারছি। ইট ওয়াজ লাইক ম্যাজিক। তারপর থেকে সেই যে গিটারটা আমি বাজাতে শুরু করলাম, খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি আমার, খুব একটা ভালো বাজাই না, খুব বাজে বাজাই। তখন বয়স কত ছিল, 20-21। তো ইনফ্যাক্ট গিটার বাজাতে পারবার পরে প্রথম যে কয়েকটা গান লিখেছিলাম তার মধ্যেই ছিল নীল রং ছিল ভীষণ প্রিয়। তো ওইটা আমার 21 বছরে লেখা গান। হ্যাঁ, আমার উপর ইম্প্যাক্ট ফেলেছিল। আমার মনে হলো যে এই ধরনের গান তো আমি খুব একটা গাই না, এবং এটা এমন একটা ঝড় যেটা গাইতে গেলে আমাদের পুরনো শিল্পীদের কথা মনে করতে হবে। তো যেটা আমি বললাম যে শ্রদ্ধেয় অমিত কুমারের কথা আমার মনে পড়েছিল, যে অমিত কুমার তার খোলা গলায় প্যাশন দিয়ে গান, তো এবং খুব মানুষটাও খুব ভালো। ভালো মানুষ হওয়াটা খুব গানের ক্ষেত্রে না খুব ডিপেন্ড করে, ওইটা খুব জরুরি। যে কেউ সোজা কথাটা সোজাভাবে বলতে পারছে কিনা, এটা খুব জরুরি আমার কাছে। আমার মনে হলো যে এই গানটা অমিত কুমার যেভাবে গাইতেন, যে উদাত্ততা নিয়ে একটা উদাত্ত কণ্ঠে উনি গাইতেন, সেটা যদি আমি খানিকটা ফলো করতে পারি মনে মনে, নকল করব না, কিন্তু মনে মনে যদি ওকে মনে রাখি, তাহলে এই গানটা খুবই ভালো। এটা একদম সিক্রেট বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো মিউজিক ভিডিও লঞ্চ ফঞ্চ হয়নি। যখন প্রথমে হয়েছিল তখন কোম্পানি বাজেট দিয়েছিল 5,000 টাকা। 5,000 টাকা একটা মিউজিক ভিডিও, সেটা মানুষ এখনো দেখেন, ইউটিউব থেকে খুঁড়ে খুঁড়ে ফসিল করে বের করেন, কিন্তু সেটা মানে আমাদের মোটেই পছন্দ হয়নি, খুব বাজে কাজ হয়েছিল। এবং আমরা নিজেরাই কভার দেখেছিলাম, সেটাই বোধহয় জানি না। তো এইভাবে শুরু হয়, সবারই ঠক্কর খেয়ে শুরু হয়, আমারও ঠক্কর খেয়ে শুরু হয়েছে। আজকে এত বড় মহাসমারোহ, তার কারণ হচ্ছে এখানে রাজচন্দ্রের মতো পরিচালক এটা ডিরেক্ট করেছেন, তার তো ব্যাপারটাই আলাদা। কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে I have come a long, long way. Thank you so much. Bye. Ramada, please ensure. Shorty, please come and join us here. And of course, Mrs. Sanmukta. আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম, সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম। আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম,
সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম আর ঘুরে ফিরে মনে দিই চোরা বালিতে সাদা কালো ছবিগুলোতে চাই দিতে চাই আরো প্রাণ শুধু প্রাণ আর এই শহরে কানা বলি খুচরো প্রেমের নামা বলি জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াই খুন ধরা সমাজের অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম আর ঘুরে ফিরে মনে দিই চোরা বালিতে সাদা কালো ছবিগুলোতে চাই দিতে চাই আরো প্রাণ শুধু প্রাণ আর এই শহরে কালো বলি খুচরো প্রেমের নামা বলি জড়িয়ে ঘুরে বেড়াই ঘুম ভাড়া সমাজের অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই আকাশে আকাশে হয়তো কোনো মিরাকে চলেছে আমি যখন অধারি ঘুরে হলাম সেই পুরনো গিটার আমি তুলে নিলাম আমি যখন অধারি ঘুরে হলাম পুরনো গিটার হাতে তুলে নিলাম আর গানে গানে শুনছো হাসি খেলাতে আগামীর স্বপ্নগুলোকে চাই দিতে চাই ছড়িয়ে সবার মাঝে আর এই শহরে গান বলি খুচরো প্রেমের নামা বলি জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াই ঘুম ভাড়া সমাজের অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই আজকে আমরা দেখলাম এত সুন্দর একটা গান আর সেখানে তুমি ডিরেকশন দিয়েছো এবং তুমি বলছিলে যে ডিওপি নিয়েও কথা বলছো, কারণ তোমাকে যখন একটু এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয় তুমি অন্য কারোর দিকে এগিয়ে যাও। রূপম ইসলামকে নিয়েও তুমি অনেক কথা বললে, তার সাথে কাজ করতে কেমন লাগলো? রূপম ইসলামের সঙ্গে কাজ করে ভালো লাগলো এই কারণেই, রূপম ইসলাম আউট অ্যান্ড আউট একজন প্রফেশনাল শিল্পী, সেটা আমাকে সবাই বলেছেন। কিন্তু রূপম ইসলামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, কারণ আমি একজন প্রফেশনাল মেকার, প্রফেশনাল ডিরেক্টর, তো কাজ করার সময় আমি দেখলাম যে একজন শিল্পী, সে অত বড় একজন শিল্পী, অত বড় মাপের একজন শিল্পী, এবং যার মানে লাখ লাখ, আমি বলবো কোটি ফ্যান ফলোয়ার্স, সে কিন্তু রাজাচন্দ্রের সেটে একদম বাধ্য ছাত্রের মতো অভিনয় করে গেলেন। এবং অভিনয়টা কিন্তু অত সহজ নয়, যে জিনিসটা উনি স্টেজে করেন সেই একই জিনিস কিন্তু ক্যামেরার সামনে করলে হয়তো ভালো হতো না। ওনার অভিব্যক্তি, ওনার প্রত্যেকটি জিনিস কিন্তু
ক্যামেরার মতো করে একটু সিনেম্যাটিক্যালি ট্রিট করা হয়েছে, সেটাতে উনি কিন্তু যথেষ্ট পারদর্শী। এটাই যেভাবে নিজেকে ভাঙতে পারেন, এই ভাঙাচোরার জায়গাটাই তো একজন শিল্পীর ক্ষেত্রে বিরাট বড় ব্যাপার। তো সেটাই আমার মনে হয়েছে যে খুব আনন্দ পেয়েছি কাজ করতে, যে আমি একজন শিল্পীকে নিয়ে কাজ করলাম, সে অত বড় একজন গায়ক, সেই সঙ্গে একজন অভিনেতাও বটে যখনই আমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। তো সেই মজাটা আমরা পেয়েছি কাজ করে রূপমের সামনে। আচ্ছা, তুমি বলছিলে যে একটা বেশ শক্তিশালী বিষয়বস্তু আছে এই গানটা, লিরিক্সটা বারবার করে শুনলে বোঝা যাবে, তার একটা ব্রিফ ডিসকাশন যদি একটুখানি করো। না মানে একটা প্রতিবাদের কথা আছে আমাকে যে এর যে একটা হুক লাইন আছে যে এমন কিছু মানুষ, হ্যাঁ, এমন একটা শহরের এমন কিছু মানুষ, যিনি লিখেছেন তার তো একটা মাথায় কাজ করছে তার ভাবনাটা, তবু আমাকে যেটা কানেক্ট করেছে যে ঘুম ধরা কিছু মানুষ। ঘুম ধরা শব্দটা, যেহেতু আমি নিজেও লেখালেখি করি, কবিতা লিখি, ঘুম ধরা শব্দটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়েছিল, যে ওইরকম একটা ঘুম ধরা মানুষ বা ঘুম ধরা একটা সমাজের, হ্যাঁ, ওই ধরনের মানুষ যারা যারা অতিরঞ্জিত মানুষ, যারা মানে বিশ্বদার লেখার মধ্যে এটা ছিল যে অতিরঞ্জিত শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে তারা ওভার এস্টিমড কিছু মানুষ, যাদেরকে নিয়ে হয়তো সঠিক মূল্যায়ন করে না, তারা অনেক বেশি জায়গায় দাঁড়িয়েছে যে জায়গাটায় হয়তো তারা ডিজার্ভ করে না, তাদের সঙ্গে চোখে চোখ মেলাতে চাই, এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। তো আমার মনে হচ্ছে ক্যামেরায় চোখ রেখে ঠিক তাদেরকে দেখতে পাবো, সেটা রূপম ইসলামের চোখ দিয়ে দেখবো। তো সেইটা আমাকে বারবার মোটিভেট করছিল। প্লাস গোটা বিষয়টার মধ্যেই যে গল্পটা আমরা ভেবেছি যে সাধারণ মানুষকে যাতে পৌঁছতে পারি সাধারণ মানুষের মনে, তো সেইটা চেষ্টা করেছি। এবার বাকিটা দর্শকরা, শ্রোতারা বলবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। শিল্প এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে থাকে, চাহে তিনি ডাক্তার হোক, নার্স হোক, লয়ার হোক, পুলিশ হোক। আজকে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি একজন সিনিয়র এসিপি, আইপিএস অফিসার, Not IPS actually, I'm a DCP actually. অ্যাকচুয়ালি হি ইজ আ ডিসিপি, মিস্টার বিশ্ব রয়। এবং তিনি আজকে যে গানটি রিলিজ হলো পুরনো গিটার, সেই গানের লিরিসিস্ট, তিনি এই গানটি লিখেছেন অ্যান্ড কম্পোজার অ্যাজ ওয়েল। আজকে তার সাথেই কথা বলে নেবো। নমস্কার স্যার, কেমন আছেন? ওকে, বলুন কি বলতে হবে। এই যে গানটা আছে আপনি যে লিখেছেন, সবার প্রথমে তো গানটা আপনাকে লিখতে হয়েছে, তো এই গানের পিছনে আপনার চিন্তাধারাটা কি ছিল? হ্যাঁ ম্যাডাম, দেখুন আমরা তো রাস্তায় রোজ যাওয়া আসা করি, আপনারাও রাস্তায় বেরোন, আমিও রাস্তায় বেরোই। তো রাস্তাতে একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন বিভিন্ন রকমের সোশ্যাল ইনজাস্টিস এবং এক্সপ্লয়টেশন চলছে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কিছু নেই, যার দৃষ্টি আছে সে দেখে নেবে। এইবার হচ্ছে গিয়ে প্রতিবাদ করা মানে এই নয় যে আপনাকে রাস্তায় ডান্ডা নিয়ে নামতে হবে। আমি অনেক রকম ভাবে প্রতিবাদ করতে পারি এবং আমরা চাইতে পারি যে সমাজটা আরো ভালো হোক, সবার জন্য সুযোগ সুবিধা আসুক। তো ন্যাচারালি এখানে আমি একা চিৎকার করলে তো হবে না, তাই জন্য আমার সঙ্গে দুটো ইম্পর্টেন্ট ব্যক্তি, একজন রাজা চন্দ্র, একজন রূপম ইসলাম, এদের দুজনকে আমি ইউনাইট করেছি আমার এই প্রজেক্টে বা এই কাজের জন্য। এবং আমার থেকে আমি একা কবিতা লিখলেও কেউ পড়ে না আজকাল, তো ন্যাচারালি সেটাকে সুর করে যদি গান করতে পারি এবং একজন রূপমের মতন বা মানুষকে দিয়ে গাওয়াতে পারি, ন্যাচারালি এই মেসেজটা লোকে শুনবে, অবশ্যই শুনতে বাধ্য হবে। তো দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া বিহাইন্ড। আমি রূপমকে ভেবেই এই গানটা লিখেছি এবং কম্পোজ করেছি। আপনি যে কথাটা বললেন সেইটা শুনে কিন্তু দর্শকদের মনে থাকতেই পারে এই কথাটা যে আপনার হাতে আইন আছে, কোনো কিছু প্রোটেস্ট করার জন্য আপনার হাতে আইন আছে, সেটা আপনি গানের মাধ্যমে কেন চুজ করলেন? বলছি আইনের কিছু প্রতিবন্ধকতাও আছে। আইন মানে সুপার পাওয়ার নয়, আইন মানে হচ্ছে আবার কিছু বিধিনিষেধ। হ্যাঁ, তো ন্যাচারালি আমরা আইন দিয়ে সবসময় হওয়া উচিত, কিন্তু হয় না। একটা আইনের প্রক্রিয়াটাও অনেক জটিল এবং অনেক দীর্ঘস্থায়ী, অনেক সময় নেয়, টাইম কনজিউমিং। কিন্তু মানুষ যদি নিজেরা উপলব্ধি করতে পারে, সব মানুষ উপলব্ধি করে, কিন্তু মানুষ ইগনোর করে যায় যে আমার তো হচ্ছে না, আমার কি দরকার। একটা ফুটপাতে বাচ্চা শুয়ে আছে, সে তার খাওয়া নিয়ে কাঁদছে, আমার ছেলে তো কাঁদছে না, এটা অন্য বাচ্চা কাঁদছে, তো কি আমার কি আছে, মানুষ ইগনোর করে যায়। কিন্তু অ্যাজ এ ফেলো হিউম্যান বিং আমার মনে হয় এটা করা উচিত নয়। আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে আমার ফেলো হিউম্যান বিং এর প্রতি, এটা আমার মনে হয়েছে। গানটা আরেকটু মিষ্টি মধুর দিক এই দিকটার প্রতি মানে একটা প্রতিবাদ করার জন্য। হ্যাঁ, ধরুন গানের মাধ্যমে সবসময় প্রতিবাদ হয়েছে, নজরুল গীতির মাধ্যমে হয়েছে, ভেঙে ফেল, লৌহ কপাট আমরা শুনেছি, ছোটবেলা থেকে শুনতে আসছি। তো না, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম ভাবে তার প্রকাশ হবে, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম, সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম,
আর ঘুরে ফিরে মনেরই চোরাবালিতে সাদা কালো ছবিগুলোতে চাই, দিতে চাই আরো প্রাণ, শুধু প্রাণ। আর এই শহরে চোরাগলি কানাগলি, এই শহরে কানাগলি, খুচরো প্রেমের নামাবলি জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াই ঘুম ধরা সমাজে অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই পুরোনো গিটার আমার। জনপ্রিয় জন, কিন্তু সেই জনের একটা ছোঁয়াচ আমি এই গানটা গাইবার সময় পেয়েছি। এই লাগে আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম, সেই পুরোনো গিটার হাতে তুলে নিলাম। আমার গাইতে গাইতে মনে হচ্ছিল যে এটা যদি অমিত কুমার গাইতেন তাহলে মানে আমার ছোটবেলাটা ফিরে আসতো। যাই হোক, আমি তো অমিত কুমার নই, আমি তার একজন ভক্ত, কিন্তু আমি আমার মতো করে গেয়েছি। কিন্তু আমার ব্যাপারটা মাথায় এসে গেছে যে আচ্ছা, এটা কিন্তু অমিত কুমার গাইতে পারতেন। কাজেই সেই জায়গাটা, সেই ধারাটা আমি পেয়ে গেছি যে আচ্ছা, এটা কোন ধারার গান। কারণ আমি যখন প্রথম আমার অ্যালবাম রেকর্ড করছিলাম 98-এ HMV স্টুডিওতে, তখন অমিত কুমার এসে একবার উঁকি মেরে গেছিলেন। ওরও রেকর্ডিং চলছিল হয়তো অন্য কোনো দিন। তো মনে আছে আমার ভাঙা তরণী গানটা ব্লাস্ট করছে স্টুডিওর স্পিকারে, ওরকম বাংলা গান তখন কেউ শোনেনি। হ্যাঁ, তো তখন হঠাৎ করে দেখলাম স্টুডিওর দরজাটা ফাঁক হলো এবং অমিত কুমার ঢুকে এসে খানিকটা দেখে চলে গেল। তো এই যে ধারাবাহিকতা, যে এক শিল্পীর গান আরেকজন শিল্পী শুনছেন, সেটাই যখন আমি ফেরত পেলাম, তখন এই গানটা আমি রেকর্ড করছি, আমার অমিত কুমারের কথাই মনে পড়ছে যে আচ্ছা, ওই অ্যাপ্রোচটা আমাকে নিয়ে গাইতে হবে। অবশ্যই আমি সেটা পারবো না, আমি ওর কানাকড়িও নই, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করবো, যেহেতু বিশ্ববাবু আমার উপর ভরসা রেখেছেন। এবং উনি প্রথম দিকে আমি যখন প্রথম গাইছি, গলা ওয়ার্ম আপ করছে, তখন খুব হতাশ যে কি গাইছে, কি হচ্ছে। রূপম বাবু, আপনি একটু পাওয়ারটা দিন। আমি সত্যি কথা বলছি। তারপরে আমি বললাম যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু আমার মধ্যে আসুক, ওই এনার্জিটা আসুক। এনার্জিটা আসলেই দেখবেন যে এটার আসল ভার্সনটা বেরোবে। তো ওর ছেলেও এসেছিলেন সেদিন। আমার একলা থাকা হেসে হেসে গাইছি, আপনাদের হাসি দেখে সংক্রমিত হয়ে যাচ্ছে হাসি। সেই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকা ও বেশ, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, ও টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না চোখে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। নানা কাছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে। আসলে অনেক বসেছিলাম, সেই পুরোনো গিটার হাতে তুলে নিলাম।